আজকে আমরা তাপ বা হিট চ্যাপ্টারের তৃতীয় দিনের ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমরা সবাই আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিয়েছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভেপার প্রেসার বা বাষ্পচাপ। প্রথমে আমরা বেশ কিছু ডেফিনেশন করে নেব, তো পড়ে নিয়ে সেখান থেকে আমরা পরবর্তী অংশে দিয়ে যাব। তো বাষ্পচাপ কি, সেটা কত রকমের হতে পারে, সেগুলোকে আমরা দেখে নিই। তো প্রথম চলে আসি যেটা, সেটা হলো বাষ্পচাপ। কোন তরল বিভিন্ন উষ্ণতায় বাষ্পে পরিণত হয়। যে কোনো উষ্ণতাতেই বাষ্পে পরিণত হতে পারে যদি চাপ প্রয়োগ করা যায়। তো তরলের বাষ্প পরিণত হওয়ার ঘটনাটা চাপের উপর নির্ভর করে। তো কোন একটা পাত্রে, আবদ্ধ পাত্রে, ধরে একটা আবদ্ধ পাত্র, কোন একটা আবদ্ধ স্থানে বা আবদ্ধ পাত্রে যদি কিছু পরিমাণ তরল নিই, তাহলে এটা হচ্ছে তরল, এটা হচ্ছে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটা, এক মিনিট, এই ফাঁকা অংশটা আমরা যখন এটাকে বাষ্পে উত্তপ্ত করব, তো বাষ্পগুলো নিয়ে এখানে জমা হবে। ফাঁকা অংশ বাষ্প দ্বারা পূর্ণ হবে। তো বাষ্প দ্বারা পূর্ণ হলে এই যে ফাঁকা অংশে বাষ্পগুলো কি জমা হলো, এই বাষ্পগুলো এই ফাঁকা অংশের দেওয়ালে একটা চাপ সৃষ্টি করে। দেওয়ালের উপর চাপ সৃষ্টি করে, এই চাপটাকে বলা হচ্ছে বাষ্পচাপ বা ভেপার প্রেসার। তাহলে এই বাষ্প দ্বারা পূর্ণ করা হলে এই বাষ্পটা ফাঁকা অংশে পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে, ফাঁকা অংশের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় বাষ্পচাপ। কি দাঁড়ালো, যখন কোন একটা আবদ্ধ পাত্রকে আমরা তার কিছু অংশ তরল দিয়ে ভর্তি করব, দিয়ে তরলটাকে বাষ্পীভূত হবে যখন উষ্ণতা প্রয়োগ করে, তখন পাত্রের যে ফাঁকা অংশ ওইখানে বাষ্প দ্বারা পূর্ণ হলো। ওই বাষ্পগুলো পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করবে তাকেই বলা হচ্ছে বাষ্পচাপ। তো এই যে ফাঁকা অংশটা, ফাঁকা অংশে কতখানি বাষ্প ধারণ করতে পারে তার নির্দিষ্ট একটা লিমিট আছে। ফাঁকা অংশে বাষ্প ধারণ ক্ষমতা একটি নির্দিষ্ট সীমা থাকে। নির্দিষ্ট সীমা থাকে কতটা বাষ্প ফাঁকা অংশ ধরবে। তো যদি তরলটা সম্পূর্ণ বাষ্পীভূত না হয়ে কিছুটা তরল বাষ্পীভূত হলো, তাতে দেখা গেল যে বাষ্পটা উৎপন্ন হলো, সেই বাষ্পটা কি হচ্ছে, ওখানে পুরো ফাঁকা জায়গাটা পড়ে গেছে। তাহলে পুরোটা তরল বাষ্পীভূত হতে পারলো না, আংশিক বাষ্পীভূত হলো। তাহলে ওই অবস্থায় কিন্তু অবশিষ্ট তরল আর বাষ্প এরা সাম্যাবস্থায় থাকবে। সম্পূর্ণ তরল যদি বাষ্পীভূত না হয়, সম্পূর্ণ তরল বাষ্পীভূত না হলে ওই অবস্থায়
অবশিষ্ট তরল ও বাষ্প সাম্যাবস্থায় তার মানে যখন আমরা পাত্রটাকে তরল দ্বারা পূর্ণ করলাম, দিয়ে প্রত্যেকটা পাত্রের যে ফাঁকা অংশ তার একটা বাষ্প নির্দিষ্ট সীমা অবধি সে বাষ্প ধরে রাখতে পারে, বাষ্প ধরে, তো তার থেকে বেশি কিন্তু সে ধরে রাখতে পারবে না। তো এই যে সীমাটা এরকম দেখা গেল আমরা কিছু পরিমাণ তরল দিয়ে পূর্ণ করলাম, পূর্ণ করার পর অবশিষ্ট যে অংশটা সেটার সম্পূর্ণ তরলটা বাষ্পীভূত হলো না, তো অবশিষ্ট অংশ যতটা তরল পড়ে থাকলো আর আমাদের যতটা বাষ্প থাকলো তারা কিন্তু সাম্যাবস্থার সৃষ্টি করবে। ঠিক আছে, এই অবস্থায় ম্যাক্সিমাম যতটা বাষ্প ধরতে পারে একটা ফাঁকা অংশ আবদ্ধ পাত্র যতটা বাষ্পটা ধরে রাখতে পারে তাকে বলে সম্পৃক্ত বাষ্প। তো সাম্যাবস্থার সৃষ্টি করবে এবং এই অবস্থায় বাষ্পকে বলা হয় স্যাচুরেটেড ভেপার, সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্পের ডেফিনেশনে আমরা আসছি। তাহলে কোন একটা আবদ্ধ পাত্র যে ফাঁকা অংশ সে ম্যাক্সিমাম যতটা ভেপার ধরে রাখতে পারে তাকেই বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার বা সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তো এবার এই হলো, তো এই যে বাষ্প ধারণ ক্ষমতা এটা মনে রাখতে হবে, এই লিমিটটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি উষ্ণতার সাথে। উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে মনে রাখবো বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। উষ্ণতা বাড়লে কোন একটা আবদ্ধ পাত্রের বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই কথাটা কি বলে দিলাম, পয়েন্ট টু বি নোটেড, উষ্ণতা বৃদ্ধি করলে আবদ্ধ স্থানের বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। কোন স্থানে আবদ্ধ স্থানের ধারণ ক্ষমতা নির্ভর করে উষ্ণতার উপর। উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা। তো উষ্ণতা বাড়িয়ে আমরা আবদ্ধ স্থানের বাষ্প ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। দেখে নিলাম, অসুবিধা হতে পারে। তো এরপর চলে আসি আমরা দুটো ডেফিনেশন, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প এবং তাদের চাপ। বাষ্প চাপ ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কোন একটা আবদ্ধ স্থানে যদি আমরা তরলকে বাষ্পীভূত করি সেই বাষ্পটা দেওয়ালের উপর কতখানি চাপ প্রয়োগ করলো সেটাই হলো তার বাষ্প চাপ। সম্পৃক্ত তো বুঝেই গেছি, ম্যাক্সিমাম যতটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্প ধারণ ক্ষমতা। সম্পৃক্ত বাষ্প চাপ। স্যাচুরেটেড ভেপার প্রেসার, কোন নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতার সঙ্গে বাষ্প ধারণ ক্ষমতা পরিবর্তন হয়, তাই সম্পৃক্ত বাষ্পচাপ বা বাষ্পচাপের ডেফিনেশনে উষ্ণতাকে স্থির বলে উল্লেখ করতে হবে। কোন নির্দিষ্ট উষ্ণতায় আবদ্ধ পাত্রে সর্বাধিক যে পরিমাণ
আবদ্ধ পাত্র সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সর্বাধিক যতখানি বাষ্প সে ধরে রাখতে পারবে তাকেই বলা হচ্ছে আমার সম্পৃক্ত বাষ্প। তাকেই বলে সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেটাকেই বলা হয়। ততটাই যদি বাষ্প থাকে তখন সে বাষ্পকে বলা হবে সম্পৃক্ত বাষ্প। ও ওই বাষ্পের চাবি হলো চাপকেই বলে সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প তাহলে কি হলো, কোন আবদ্ধ পাত্রে সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ ক্ষমতা ততটাই যদি বাষ্প থাকে তখন তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। ততটাই যদি বাষ্প উপস্থিত থাকে সেখানে এটাই হলো সম্পৃক্ত বাষ্প, এবং সেই বাষ্পকে চাপ দেবে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ। এরপর চলে আসছে সেকেন্ড ডেফিনেশন, অসম্পৃক্ত স্যাচুরেটেড নয় আনস্যাচুরেটেড ভেপার প্রেসার কোন নির্দিষ্ট উষ্ণতায় আবদ্ধ স্থানে বা আবদ্ধ পাত্রে স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প উপস্থিত থাকতে পারে, মানে সম্পৃক্ত বাষ্প থাকতে পারে যদি তার চেয়ে কম বাষ্প উপস্থিত থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প। ম্যাক্সিমাম যতখানি বাষ্প থাকার কথা এবং এই বাষ্পের চাপকে বলে অসম্পৃক্ত বাষ্প চাপ। তাহলে ম্যাক্সিমাম কোনো আবদ্ধ স্থানে যতখানি ভেপার থাকতে পারে তার থেকে যদি কম বাষ্প থাকে তখন সেই বাষ্পের চাপকেই বলা হচ্ছে আনস্যাচুরেটেড ভেপার প্রেসার বা অসম্পৃক্ত বাষ্পচাপ। এবং ওই অবস্থায় যে চাপ দেবে অসম্পৃক্ত বাষ্প, এবং ওই অবস্থায় যে বাষ্প চাপ দেবে সেটা অবশ্যই সম্পৃক্ত বাষ্পচাপের থেকে কিছু পরিমাণ কম হবে। ঠিক আছে, তো সেই যে বাষ্পচাপ তাকেই আমরা বলছি অসম্পৃক্ত বাষ্পচাপ। এবার চলে আসি পরবর্তী আমাদের লেখচিত্র আমরা দেখব, এবং তার আগে আমাদের জলীয়তা সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ তাকেই বলা হয় জলীয়তা। মনে রাখতে হবে সম্পৃক্ত জলীয় বাষ্পের
যে টান বা যে চাপ তাকে বলা হয় জলীয়। তো সম্পৃক্ত জলীয় বাষ্পের বিভিন্ন উষ্ণতায় উষ্ণতার সাথে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপে পরিবর্তনের একটা লেখচিত্র আমরা এবার দেখব। তো এদিকে হল উষ্ণতা আর এদিকে হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো 0 ডিগ্রি আমরা কোন ডিগ্রি দেখছি 0, এটা মোটামুটি 100। 0 ডিগ্রিতে জলীয় বাষ্পের চাপ খুব কম, 4.5 মিলিমিটার মার্কারি, 4.5 পারদ মিলিমিটার পারদ চাপের সমান। এবার এটা যদি বলি, এটা আমি এখানে নিচ্ছি হচ্ছে মিলিমিটার মার্কারি স্কেল, এদিকটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে শুরু করে প্রথমে বৃদ্ধির হারটা কম উষ্ণতার সঙ্গে, তারপরে দ্রুত হারে বাড়তে থাকে। 100 ডিগ্রিতে গিয়ে সবচেয়ে বেশি প্রমাণ চাপের সমান 760 মিলিমিটার মার্কারি। স্টার্টিং পয়েন্ট হচ্ছে প্রথমে দেখা যায় ঢাল তার থেকে এখানে বেড়ে গেছে। এটা যদি 50 ডিগ্রিতে বলি, এটা করসপন্ডিং ভ্যালুটা এটা হচ্ছে 90.3 মিলিমিটার মার্কারি, আর এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 তে হচ্ছে 4.5। তো দেখো আমাদের যে লেখচিত্র আমরা অঙ্কন করলাম, 0 থেকে 50 এর মধ্যে বৃদ্ধির হার যা 50 থেকে আমার কিন্তু 100 এর মধ্যে বৃদ্ধির হারটা অনেকটা বেড়ে গেছে। তার মানে উষ্ণতা যত বৃদ্ধি পাবে বাষ্পচাপের মানও জলীয় সম্পৃক্ত বাষ্পচাপ মানে হচ্ছে বাষ্প ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো এই গ্রাফ থেকেই আমরা বুঝতে পারি উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, তো এরপর চলে আসি পরবর্তী কতগুলো ডেফিনেশন। নেক্সট আমাদের আলোচনার বিষয় সংকট উষ্ণতা এবং সংকট চাপ। পরবর্তী আমাদের বিষয় হলো সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার। তো সংকট উষ্ণতা কি এবং সংকট চাপ কি? কোন একটা গ্যাসীয় পদার্থের উষ্ণতা নির্দিষ্ট উষ্ণতার থেকে যদি বেশি হয়ে যায় বা সংকট উষ্ণতার থেকে বেশি হয়ে যায়, তাহলে দেখা যায় তাকে চাপ প্রয়োগ করে আর তরলে পরিণত করা যাচ্ছে না। কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতার থেকে যদি বেশি হয়ে যায়, তখন ওই গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করে কনডেন্সড করা যাচ্ছে না বা ঘনীভূত করে তরলে পরিণত করা যাচ্ছে না। সেই নির্দিষ্ট উষ্ণতার সীমাকেই বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা কি? গ্যাসীয় পদার্থের উষ্ণতা যে নির্দিষ্ট মান অপেক্ষা বেশি হলে সেটিকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করা যাবে না। ঠিক আছে, তাহলে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা বেশি হলে ওই
গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। এই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা এটাকে টিসি দিয়ে লেখা নোটেশন। তাহলে কি হলো, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতার থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ওই গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আর তরলে পরিণত করতে পারবো না। সেই কারণে আমাদের একে বলা যায় সংকট উষ্ণতা। এবার কোনো গ্যাস যদি সংকট উষ্ণতায় থাকে, তাকে যে চাপ দিলে সেটা তরলে পরিণত হয়, তাকে বলে সংকট চাপ। কোনো গ্যাসীয় পদার্থ সংকট উষ্ণতায় থাকা অবস্থায় যে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়, সেই চাপকেই বলা হয় সংকট চাপ। পিসি ক্রিটিক্যাল প্রেসার। তাহলে দেখো, আমরা দুটো ডেফিনেশন তো আমাদের বলে দিয়ে দিয়েছি। তাহলে কোনো গ্যাসীয় পদার্থ একটি নির্দিষ্ট উষ্ণতা থেকে যদি তার টেম্পারেচারটা বেশি হয়, তাহলে তাকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। আর কোনো একটা গ্যাস যদি সংকট উষ্ণতায় থাকে, সেই অবস্থায় যতখানি চাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত হবে, তাকেই বলা হচ্ছে সংকট চাপ। যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, CO2 ক্ষেত্রে টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1। তার মানে কার্বন ডাইঅক্সাইডকে আর ক্রিটিক্যাল প্রেসারটা হলো কিছু ভ্যালু হচ্ছে CO2 ক্ষেত্রে 72.9 तो सेमी पैटर्न देखिए। तो कार्बन डाइऑक्साइड সংকট উষ্ণতা 31.1 মানে কি বোঝায়? তো কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা উষ্ণতা 31.1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে একে শুধুমাত্র এর থেকে বেশি টেম্পারেচার হয়, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আর চাপ প্রয়োগ করে তরলায়িত করা যাবে না। আর যদি কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেলসিয়াসে রেখে যদি চাপ প্রয়োগ করি, তাহলে তাকে তরলে পরিণত করতে 72.9 ATM চাপ প্রয়োগ করতে হবে। এবার কোনো সংকট উষ্ণতা থেকে কি পাওয়া যায়? কোনো গ্যাসীয় পদার্থ যদি গ্যাসীয় পদার্থ উষ্ণতা কয়টাকে মনে রাখা ভালো করে? কয়টা মনে রাখা
রাখতে হবে উষ্ণতা লেস দেন টিসি হয়। কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি টিসি থেকে কম হয় তখন সেটাকে আমরা বলবো বাষ্প। কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি টিসি অপেক্ষা কম হয় তখন তাকে আমরা বলবো বাষ্প। আর টিসি থেকে যদি বড় হয়, কারণ টিসি থেকে বড় হয়ে গেলে তাকে তার আমরা তরলে পরিণত করতে পারবো না, তারা সেটা গ্যাসীয় অবস্থায় থাকে, তখন সেটা হচ্ছে গ্যাস। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের উষ্ণতা অবশ্যই ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা থেকে বেশি হবে। যেমন যেগুলো আমাদের ন্যাচারাল গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এদের সংকট উষ্ণতা অনেক কম। অক্সিজেনের ক্ষেত্রে -118.8, নাইট্রোজেনের ক্ষেত্রে আরো -147, আর হাইড্রোজেনের ক্ষেত্রে মোটামুটি 240 মতো নয়, এটা আমার মানটা ঠিক খেয়াল নেই, এরকম। তো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই তিনটের যে সংকট উষ্ণতা, তো অক্সিজেন হলো -118.8, নাইট্রোজেনের হলো 147 মাইনাস, আর এই তিনটে মনে রাখার চেষ্টা করবো। অক্সিজেনের সংকট উষ্ণতা 118.8 মাইনাস, নাইট্রোজেনের 147 মাইনাসে, অক্সিজেনের -240। তো দেখো এই টেম্পারেচারগুলো কিন্তু প্রত্যেকটাই স্বাভাবিক উষ্ণতা থেকে অনেক কম, সেই জন্য এইগুলো স্থায়ী গ্যাস, মানে এদের চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যাবে না, সেই জন্য এরা স্থায়ী গ্যাস রূপে অবস্থান করে। তো প্রশ্ন বলতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরা স্বাভাবিক উষ্ণতায় স্থায়ী গ্যাস কেন? তাহলে স্থায়ী গ্যাস হওয়ার কারণ এদের সংকট উষ্ণতার মান খুবই কম, যা স্বাভাবিক উষ্ণতার থেকে অনেক কম। তাই স্বাভাবিক উষ্ণতাগুলো প্রত্যেকটা কোনো গ্যাসকে, যদি এই তিনটে গ্যাসকে যদি আমি স্বাভাবিক উষ্ণতায় রাখি তাহলে সেটা অবশ্যই সংকট উষ্ণতার থেকে বেশি হবে, তাই তাদের আমরা চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি না, সেই কারণে এদের আমরা বলছি স্থায়ী গ্যাস। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। তো কোনো গ্যাসকে যদি তরলে পরিণত করতে হয় সেটা কি করে আমরা করব? তাহলে এই তিনটে ভ্যালু মনে রাখতে হবে। এখানে কি দাঁড়ালো? অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন এদের ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলি হচ্ছে স্থায়ী গ্যাস। কারণ কি? তাহলে এদের সংকট উষ্ণতার মান স্বাভাবিক উষ্ণতার অপেক্ষা অনেক কম। এই কারণে স্বাভাবিক উষ্ণতায় এদের শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। এই কারণে এগুলো স্বাভাবিক গ্যাস, স্থায়ী গ্যাস। এই কারণে গ্যাসগুলি স্থায়ী পরিবেশ। কি বলে দিলাম? অক্সিজেনের হলো -118, নাইট্রোজেনের হলো -147,
হাইড্রোজেন মাইনাস 240, এটা ক্রিটিক্যাল টেম্পারেচারের মান। সেই কারণে এরা স্থায়ী প্রকৃতির গ্যাস। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে লিখে রাখবে। ঠিক আছে, তো এরপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এর পরবর্তী অংশে আমরা চলে আসি শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এবং পরমাণু। আচ্ছা, এর পরবর্তী আমাদের যেটা আলোচনার বিষয় বোর্ডে লিখে দিয়েছি, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা এবং পরম আর্দ্রতা। তো প্রথম আমরা দেখি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক হলো একটা নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে, ওই উষ্ণতায় বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে তা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায়। বায়ু তার ভিতর যতটা জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায়। বা এরকম ভাবতে পারি, যে উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ওই উষ্ণতায় সম্পৃক্ত বাষ্প চাপের সমান হয়, তাকেই বলা হচ্ছে শিশিরাঙ্ক। যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ চাপের মান ওই উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের সমান হয়। সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। তো বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে বিভিন্ন ঋতুতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তো ভ্যারি করে, পরিবর্তনশীল। তো স্বাভাবিক উষ্ণতায় যতটা জলীয় বাষ্প থাকে সেটা কিন্তু সম্পৃক্ত নাও হতে পারে। এবার যদি উষ্ণতা ধীরে ধীরে কমে যায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে জলীয় বাষ্প বায়ুতে যতটা উপস্থিত জলীয় বাষ্প আছে সেটা পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বা ওই নির্দিষ্ট উষ্ণতায় আমাদের কি হচ্ছে,
তার বাষ্পচাপটাও সম্পৃক্ত বাষ্পচাপের সমান হচ্ছে। তো এই উষ্ণতাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতার ক্ষেত্রে শিশিরাঙ্কের থেকে টেম্পারেচার বেশি থাকে, বা টেম্পারেচার কমতে কমতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে দাঁড়ালে বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং এই উষ্ণতাকে আমরা বলছি ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। এবার চলে আসি নেক্সট আমাদের আপেক্ষিক আর্দ্রতা। রিলেটিভ হিউমিডিটি RH। কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে, যতটা জলীয় বাষ্পের পরিমাণ, এবং ওই উষ্ণতায় যতটা সম্পৃক্ত বাষ্প থাকতে পারে, এই দুটো অনুপাতকে বা শতকরা পরিমাণকে বলা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। কোনো নির্দিষ্ট উষ্ণতায় যে এরকম, তো ধরে বললাম কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় আজকের দিনে দেখলাম এত পরিমাণ জলীয় বাষ্প আছে, তো আজকের দিনে যে উষ্ণতা, সেই উষ্ণতায় ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে, তার থেকে অবশ্যই বেশি। দেখা গেল আমাদের জলীয় বাষ্প আছে 80 ভাগ, তো জলীয় বাষ্পের পরিমাণ 80 ভাগ আছে, তার মানে থাকতে পারে 100 ভাগ, তার মানে আপেক্ষিক আর্দ্রতা হলো 80%। তাহলে ম্যাক্সিমাম যতটা জলীয় বাষ্প থাকতে পারে ততটাই যদি থাকে, তার মানে টেম্পারেচারটা হলো শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 100%। কোনো দিনের উষ্ণতা, আমাদের যদি কোনো দিনে উষ্ণতা যদি শিশিরাঙ্কের সমান হয়, ওই দিন আপেক্ষিক আর্দ্রতা হবে 100। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় যতখানি জলীয় বাষ্প আছে তার যে চাপ বা তার যে পরিমাণ, এবং ওই উষ্ণতায় সম্পৃক্ত হতে যতটা জলীয় বাষ্পের পরিমাণ লাগে বা জলীয় বাষ্পের যে চাপ হয়, সেই দুটো রেশিওকে করে তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা পরিমাণ পাওয়া যাবে, এবং তাকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। তো যদি আমরা সূত্রের আকারে লিখি, তাহলে আমি এখানে ডেফিনেশনে আসছি না, ডেফিনেশনটা তোমরা পড়তে আমি লিখে দিচ্ছি। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, তাদের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যতখানি জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় যতটা সম্পৃক্ত হতে যতটা জলীয় বাষ্প লাগে, এই দুটো রেশিওকে, অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তো এই দুটো ডেফিনেশন তোমরা লিখে নেওয়ার পর আমরা গাণিতিক রূপটা একটু চলে আসি। আমি শিশিরাঙ্কের ডেফিনেশনটা বুঝে দিচ্ছি, আশা করি তোমরা লিখে ফেলেছ।
তো মনে করি T°C উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর সমান এবং তার বাষ্পের চাপ সমান এবং ওই উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পের পরিমাণ সমান সম্পৃক্ত বাষ্পের পরিমাণ বা ভর সমান ক্যাপিটাল এম ও সম্পৃক্ত বাষ্প চাপ সমান ক্যাপিটাল। তাহলে আমরা কি ধরে নিলাম, কোন নির্দিষ্ট দিনে উষ্ণতা T, ওই উষ্ণতায় বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে তার ভর স্মল m এবং সেই বাষ্পের চাপ হলো স্মল f। আর ওই উষ্ণতায় সম্পৃক্ত বাষ্প যদি সম্পৃক্ত হতে হয় তাহলে বাষ্পের পরিমাণ লাগে বা ভর লাগে ক্যাপিটাল M এবং সেই বাষ্পের চাপ হলো ক্যাপিটাল F। সুতরাং স্পেসিফিক না রিলেটিভ হিউমিডিটি RH কাজ স্মল m বাই ক্যাপিটাল M ইনটু 100 সমান বাষ্পের ভর বাই সম্পৃক্ত বাষ্পের ভর ইনটু 100 বা বাষ্পের চাপ বাই সম্পৃক্ত বাষ্পের চাপ ইনটু 100। এই সূত্রের সাহায্যে আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। ঠিক আছে, তো আপেক্ষিক আর্দ্রতা একটা এককবিহীন ভৌত রাশি। তো একমাত্র পরমাত্রা প্রতি ঘনমিটার বায়ুতে যতটা জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে বলে পরমাত্রা। প্রতি ঘনমিটার বায়ুতে, এটা একক নেই, অনুপাত, বায়ুতে যত পরিমাণ মানে ভরের ভর প্রতি ঘনমিটার জলীয় বাষ্প থাকে সেটি হল পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি। ওকে, পরম আর্দ্রতার ডেফিনিশন পেয়ে গেলাম। এবার কিছু ছোট ছোট প্রশ্ন আমরা আলোচনা করি। বললো ধরো কোনো নির্দিষ্ট দিনে দিল্লি আর পুরী এই দুটো জায়গার উষ্ণতা সমান। কোনো নির্দিষ্ট দিনে দিল্লি ও পুরী টেম্পারেচার মানে উষ্ণতা সমান। কোন স্থানে বেশি গরম অনুভব হয়? তো দিল্লি আর পুরীর টেম্পারেচার সমান, কিন্তু দিল্লি তো আর পুরী দুটোর কিন্তু জায়গা আলাদা, স্থান আলাদা। টেম্পারেচার সমান হলেও পুরী যেহেতু সমুদ্র উপকূলবর্তী, তাই ওখানে কিন্তু জলীয় বাষ্পের
বেশি, তো আমাদের গায়ের ঘাম শুকোতে বেশি সময় লাগে। দিল্লিতে শুষ্ক ওয়েদার, আমরা জানি দিল্লিতে যারা গেছে দেখেছে ওখানে গরম পড়লেও ঘাম খুব বেশি হয় না, কিন্তু আমাদের এখানেই দেখো আমাদের কিন্তু খুব গরম বেশি, পুরীর দিকে আরও বেশি, পুরী দীঘায় এখানে উপকূল সমুদ্র উপকূল আছে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, তো গায়ের ঘাম শুকোতে বেশি সময় লাগবে, তাই কিন্তু ওখানে বেশি গরম অনুভূত হবে। কিন্তু দুটো স্থানের টেম্পারেচার সমান। অস্বস্তি হবে কোথায়, মানে আমাদের অসুবিধা লাগবে, বাজে ফিলিংস হবে, গরম গা শুকোতে চাইছে না, গরম লাগছে বেশি, চ্যাট করবে, তো সেটা হচ্ছে পুরীতে। দিল্লিতে কিন্তু শুকনো ওয়েদার, কারণ ওখানে উপকূলবর্তী নয়, তো সেই জন্য আমাদের পুরীতে বেশি অসুবিধা হবে বা আমরা বেশি গরম অনুভব করব। এরপর চলে আসি, একটি বদ্ধ ঘরে একটি বদ্ধ ঘরের উষ্ণতা বৃদ্ধি করলে আপেক্ষিক আর্দ্রতার কিরূপ পরিবর্তন হবে? তো দেখো, একটি ঘরে যদি উষ্ণতা বৃদ্ধি করে, আমি বুঝিয়ে দিই, তোমরা জিনিসটা নোট করে নেবে নিজেদের মতন করে বুঝে। তো ঘরের যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কিন্তু ঘরে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এটা আমরা আগেই বলেছি। আবদ্ধ ঘরে আবদ্ধ স্থানে উষ্ণতা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, তো ধারণ ক্ষমতা বাড়ছে মানে সম্পৃক্ত বাষ্পচাপটা বেড়ে যাবে, কারণ সে বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। কিন্তু ঘরে তো কোনো জলীয় বাষ্প প্রবেশ করছে না, তাহলে ঘরের মধ্যে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন হলো না, কারণ আমাদের সূত্রটা কি, RH = m/m × 100। তো টেম্পারেচার বাড়লে, উষ্ণতা বাড়লে, উষ্ণতা বৃদ্ধি করলে এমটা বাড়বে, কারণ উষ্ণতা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, তো সম্পৃক্ত বাষ্প পরিমাণটা বৃদ্ধি পাবে। কিন্তু ঘরেতে কিন্তু বাইরে থেকে কোনো জলীয় বাষ্প প্রবেশ করছে না, তাহলে এখানে এমটা বাড়ছে না, জিনিসটা বাড়ছে, তাহলে আরএসটা কমবে, তবে এম স্থির, কারণ ঘরে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, আমাদের ঘরে জলীয় বাষ্পটা নির্দিষ্ট, কিন্তু উষ্ণতা বাড়িয়ে দিলে কি এই সম্পৃক্ত হওয়ার জন্য পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তার মানে এখানে নিচটা বাড়ছে, তার নিচটা বেড়ে গেলেই RH এর পরিমাণটা কমবে, তাহলে RH কমবে। তার মানে ঘরে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান আস্তে আস্তে কমতে থাকে। কালি করে নিই আমি। নেক্সট চলে যাবো একটা প্রশ্ন, নেক্সট আমরা চলে যাব, যদি কোনো একটা বদ্ধ ঘরে উষ্ণতা বাড়ে না, যদি জল ছেটায়, বদ্ধ ঘরে উষ্ণতা না বাড়িয়ে যদি জল ছেটায়, তাহলে কি হবে তোমরাই বলতে পারবে। জল ছেটাচ্ছি মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, মানে এমটা বাড়ছে, স্মল এম বাড়ছে। বদ্ধ ঘরে যদি জল ছেটানো হয়, বদ্ধ ঘরে জল ছেটানো হবে, RH এর কেমন পরিবর্তন হবে? RH আগেরটার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে RH কমবে। এবার দেখো, যদি জল ছেটানো হয়, জল ছেটালে কি বৃদ্ধি পাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ স্মল এম বৃদ্ধি পাবে।
কিন্তু ঘরের তো আমরা উষ্ণতা পাল্টাচ্ছি না। উষ্ণতা যদি স্থির থাকে, আমরা জলীয় বাষ্প জ্বলছে তাহলে কি হবে, ঘরের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, খুব ইজি ব্যাপার। এবার যদি ঘরের উষ্ণতা স্থির থাকে তাহলে কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বা সম্পৃক্ত বাষ্পের পরিমাণটা স্থির থাকলো, তাহলে স্মল এমটা বাড়লো কিন্তু ক্যাপিটাল এমটা স্থির। স্মল এম বাড়ছে তাহলে উপরটা বাড়ছে, মানে এটা স্থির থাকলো, কিন্তু ক্যাপিটাল এমটা স্থির, সম্পৃক্ত বাষ্পের পরিমাণটা স্থির, তার মানে RH বাড়বে। ছোট ছোট প্রশ্ন, এগুলো ভালো করে তোমরা ফলো করো। তাহলে জলের মধ্যে যদি জল ছিটাই তাহলে আমাদের সম্পৃক্ত বাষ্পের পরিমাণটা আমাদের স্থির থাকছে, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার ফলে আমাদের কি হলো, RH এর মানটা বাড়বে। এবার যদি এক্ষেত্রে শিশিরাঙ্কের কি পরিবর্তন, শিশিরাঙ্কের পরিবর্তন যদি বলি, নাম্বার 4, আগের প্রশ্ন, এই ক্ষেত্রে বদ্ধ ঘরটা লিখে দিই, বদ্ধ ঘরে জল ছেটানো হবে শিশিরাঙ্কের কি পরিবর্তন, বর্তমানে জল ছড়াচ্ছে মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার মানে আরো বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ু দ্বারা সম্পৃক্ত হচ্ছে। নির্দিষ্ট উষ্ণতায় তো আপেক্ষিক আর্দ্রতা যতক্ষণ না 100% হচ্ছে ততক্ষণ কিন্তু আমার জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। তো জল ছেটাচ্ছে মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার মানে আমাদের জল ছেটানো হলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আস্তে আস্তে একটা সময় গিয়ে সেটা সম্পৃক্ত বাষ্পচাপের সমান হয়ে যাবে, তার মানে শিশিরাঙ্কের পরিমাণও বাড়ছে। ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, বা যে উষ্ণতায় দুটো সমান হয়, তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, মানে সে বায়ু দ্বারা বেশি পরিমাণ জলীয় বাষ্প সম্পৃক্ত হবে বায়ু দ্বারা, তারপরে তার শিশিরাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে জল ছেটানো হলে জলীয় বাষ্প বৃদ্ধি পাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শিশিরাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে ঘরের মধ্যে যে জল ছেটায় সেই ক্ষেত্রে তাহলে কি হলো, জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে আগের থেকে বেশি উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে মানে কি, একটা নির্দিষ্ট উষ্ণতায় ধরো আমাদের বললাম x পরিমাণ আছে বা 50 ইউনিট আছে জলীয় বাষ্প, তাহলে সেটাকে সম্পৃক্ত করতে বললাম টেম্পারেচার লাগে 20। জলীয় বাষ্প যদি বেড়ে যায় 60 হয়, 50 থেকে বেড়ে 60 হয়, তাহলে টেম্পারেচারটাও বাড়তে হবে, কারণ উষ্ণতা বাড়তে বাড়তে তার ধারণ ক্ষমতা বাড়ে। তার মানে আগে যতটা জলীয় বাষ্প ছিল সেটা যে উষ্ণতায় সম্পৃক্ত হচ্ছিল, এখন জলীয় বাষ্প যদি বেড়ে যায় তাহলে তার বেশি উষ্ণতায় সম্পৃক্ত হবে, মানে শিশিরাঙ্ক পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো এগুলো আমরা দেখলাম, তাহলে বদ্ধ করে শিশিরাঙ্ক কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে আলোচনা করবে, দেখে নেবে। তো এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ।
তো কি জিনিস নামে বুঝতে পারছি নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আছে, আলাদা বিষয় আছে। তো কেমন ব্যাপারটা, এমনি যে কোনো তরলকে যদি আমরা উত্তপ্ত করি, যে কোনো তরলকে যদি উত্তপ্ত করি তাহলে কি দেখবো, যত উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়লে কি আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে সাধারণ তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বৃদ্ধি পায়। এবার আয়তন মানে কি, ভর বাই ঘনত্ব, তাহলে আয়তন ঘনত্ব ব্যস্তানুপাতিক, তাহলে আয়তন যত বৃদ্ধি পাবে তার ঘনত্ব তত কমে যাবে। তাহলে সাধারণ তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, ঘনত্ব কম। জলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, পুরোপুরি ব্যতিক্রম না, সেটা ভাবা দরকার নেই। জলের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি অবধি। 4 ডিগ্রিটা এমন একটা টেম্পারেচার জলের ক্ষেত্রে, এই টেম্পারেচারে এসে যত ঝামেলা, ব্যতিক্রমী আচরণ। তো 0 থেকে সেটা তার আভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করে, ঠিক আছে। জলের ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকে, সেই বন্ধনের উপর নির্ভর করে। এছাড়াও রবারের ক্ষেত্রে ব্যতিক্রম, ক্রান্ত প্রসারণ দেখতে পাওয়া যায়, রবারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো সাধারণ তরলের ক্ষেত্রে, সাধারণ তরল পদার্থের উষ্ণতা বাড়লে, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, আয়তন বৃদ্ধি পায় ও ঘনত্ব হ্রাস পায়। তাহলে এমনি তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আয়তন ছড়িয়ে যাবে, ঘনত্ব কমে যাবে। যত ছড়িয়ে যাবে গায়ে গা থেকে সরে সরে যাচ্ছে, মানে আস্তে আস্তে ঘনত্বটা কমে যাবে। জলের ক্ষেত্রে 4 ডিগ্রি, জলের ক্ষেত্রে ব্যতিক্রম। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে যদি 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা হয়, 4 ডিগ্রি, 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তবে জলের আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক হয়। কত হয়? 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম প্রতি ঘন সেমি। এরকম একটা ঘটনা দেখতে পাওয়া যায় 0 থেকে 4। এবার এই 4 থেকে যদি উষ্ণতা আরো বাড়ায়, তারপর থেকে স্বাভাবিক তরল 4 পর থেকে 4 থেকে 5, 6, 7 করলে আয়তন বাড়তে থাকে, ঘনত্ব কমতে থাকে। তো এইটাই হচ্ছে, যদি আমরা ঘনত্ব প্লট করি, এদিকে যদি উষ্ণতা দিই 0, 4, এদিকে ধরুন 10, 0 থেকে 4 অবধি, 0 থেকে 4 অবধি ঘনত্ব বাড়বে। এটা ম্যাক্সিমাম, এটা বললাম 1, এটা হলো 1 গ্রাম পার সিসি। 0 থেকে 4 অবধি ঘনত্ব বাড়তে থাকে, অবশ্যই কার্ভ লাইন, নট স্ট্রেট লাইন। তারপরে আবার তাহলে 0 থেকে এটা মোটামুটি 0.999 কিলোমিটার আছে, আস্তে আস্তে বাড়লো, 4 এর থেকে আবার কমবে। তাহলে এই 0 থেকে 4 এর মধ্যে ব্যতিক্রম আছে। 0 থেকে 4 এর মধ্যে এই যে ব্যতিক্রম আচরণ দেখা যাচ্ছে তরলের, অন্যান্য তরলের থেকে যে পার্থক্য, ব্যতিক্রমী আচরণ, তাহলে 0 থেকে 4 ডিগ্রি অবধি ঘনত্ব বাড়ে। এরপর
4 ডিগ্রির পর গেলে আস্তে আস্তে ঘনত্ব কমে যেতে থাকে। তো এই ঘটনাকেই বলা হচ্ছে ব্যতিক্রমী আচরণকেই বলা হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ। তো এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য বিভিন্ন যে জলজ প্রাণীগুলো আছে সমুদ্রের তলদেশে মেরু অঞ্চলের প্রাণীগুলো কি হয়, ধরো যখন শীতকাল পড়ে, শীত ঋতুতে বরফ পরিবেশের উষ্ণতা মাইনাসে চলে যায়। তাতে কি হয়, পরিবেশের উষ্ণতা মাইনাসে গেলেও একদম উপরে, যেটা আমরা সমুদ্র মনে করি জলভাগ, একদম উপরের প্রান্তে এইখানে তো বরফ জমে যেতে হবে, নেগেটিভ টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার হয়ে যায়। মেরু অঞ্চলে শীতকালে -5 -10 এরকম টেম্পারেচার হয়ে যায়। তো কি হয়, একদম উপর স্তরে একটা বরফ জমে যায়, বরফ জমে গেছে। বরফের নিচে এখানে থেকে 1 ডিগ্রি মানে 0 এখানটা, তারপরে 1, এই 2, একদম নিচে থেকে 4 ডিগ্রি উচ্চতা। কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সব থেকে বেশি, তাই ওই জলটা সবচেয়ে ভারী। তো সেই ভারী জলটা যত উষ্ণতা কমে জলটা হালকা হয়ে আস্তে আস্তে উষ্ণতা বাড়লে ঘনত্ব বাড়তে থাকে। আমরা জানি ঘনত্ব বাড়তে বাড়তে সবচেয়ে ভারী জল হলো 4 ডিগ্রিতে। সেই 4 ডিগ্রির জলটা নিচে থাকে, কিন্তু ওপরে বরফ জমে আছে। তো এই যে নিচের 4 ডিগ্রির জল, সেখানেই কিন্তু জলজ প্রাণীগুলো থেকে তাদের প্রাণ রক্ষা পায়। নাহলে কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ যদি না থাকতো, তাহলে কিন্তু যদি এই ঘটনা না হতো, এই যে 4 ডিগ্রি, এখানে কিন্তু বিভিন্ন জলজ প্রাণীগুলো গিয়ে আত্মরক্ষা করে এবং বেঁচে থাকে। তো এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য জলজ প্রাণীগুলো মেরু অঞ্চলে জলের যে প্রাণী তারা বেঁচে থাকতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বা ব্যতিক্রম আচরণ বলা আছে। কারণ শীতের দেশে পাইপ ফেটে যায়, শীতের দেশে পাইপটা ফেটে যায় ব্যতিক্রান্ত প্রসারণের জন্য, জলের প্রসারণটা অসম প্রসারণের জন্য শীতের দেশে পাইপ ফেটে যেতে লক্ষ্য করা যায়। তো তার সমস্যাও আছে, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা প্রাণী জগৎকে রক্ষা করতে সাহায্য করছে। মেরু অঞ্চলে, সেখানে মেরু অঞ্চলে যে মাছ বা অন্যান্য প্রাণীরা থাকে জলের ভিতর, তার একদম নিচে চলে যায়, কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব বেশি, মানে সবচেয়ে ভারী জল। তো এই সুবিধার জন্য এই প্রকৃতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জলজ প্রাণীরা কি করে বেঁচে থাকে তোমরা একটা বই থেকে পড়বে, ব্যাপারটা বুঝিয়ে দিলাম। 4 ডিগ্রিতে সবচেয়ে ঘনত্ব বেশি হলে ভারী ভারী নিচে চলে যায় এবং এই জলের মধ্যে প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। উপরে বড় 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, একদম নিচে গিয়ে 4 ডিগ্রির জল। এই হলো ব্যতিক্রান্ত প্রসারণ এবং তার প্রাকৃতিক দৃষ্টান্ত বা ব্যবহার, যেটা প্রকৃতি নিজের খেয়ালে করে নিয়েছে। এখানে কিন্তু কারোর হাত নেই। জলে ব্যতিক্রান্ত প্রসারণ কেন হয়, প্রকৃতি কেন করে কেউ জানে না। আমরা বড়জোর একটু ব্যাখ্যা দিতে পারি তার স্ট্রাকচারের জন্য, সেটা বলতে পারি, কিন্তু কেন তার স্ট্রাকচারটা ওরকমই হলো, তার ব্যতিক্রান্ত প্রসারণ কেন হলো, সেটা কিন্তু মানুষ ঠিক করেনি, এটা প্রকৃতি ঠিক করেছে। তাই প্রকৃতির উপরে আমরা গিয়ে এর জিনিসের ব্যাখ্যা দিতে পারবো না বা কোনো জিনিসেরই ব্যাখ্যা হয় না, ঠিক আছে। শুধু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা জিনিসটাকে তোমাদের সামনে প্রতিস্থাপন করতে পারি, তার বেশি কিছুই আমরা পারি না। তো প্রকৃতি নিজের খেয়ালে করেছে, মানুষ কিন্তু এটা পারেনি। যে কোনো প্রাকৃতিক ব্যাপারই বা যে কোনো ফিজিক্সের যে ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখি, জিনিসগুলো আশ্চর্য হলেও এগুলোই ঘটনা প্রকৃতি নিজের খেয়ালে নিজের যে নিয়ম তৈরি করেছে, সেই নিয়মগুলোকে আমরা ফিজিক্সের সূত্র বলে কাজে লাগাই। প্রকৃতির নিয়ম সবই ল অফ নেচার। নেচার আমাদের সামনে যে সূত্রগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেগুলোকে আমরা ফিজিক্সের সূত্র বলে কাজে লাগাচ্ছি এবং সেগুলোর সাহায্যে প্রাকৃতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তার বেশি আমরা কিছুই পারি না, ঠিক আছে। তো প্রকৃতি সব ঠিক করে দেয়। তো প্রকৃতির কাছে আমরা সবাই কিন্তু খুবই ছোট, আমরা কিছুই নয়। তো যাই হোক, এটা একটা খুব বড় দৃষ্টান্ত যে প্রকৃতি তার নিজের সন্তানদের কি করে বাঁচিয়ে রাখবে, তার জন্য জলের এই ধর্মটা দেখতে পাওয়া যায়। এই কারণে এটা প্রাকৃতিকভাবেই হয়েছে। তো এই হলো আমাদের তাপের বিষয়বস্তু আলোচনা। তো তোমরা বাড়িতে ভালো করে পড়ো। আজকে আমি এটা বলে শেষ করছি। তো পরের ভিডিওতে আমি চেষ্টা করবো কিছু গাণিতিক সমস্যা নিয়ে ফিরে আসার। তো আশা করি আজকের বিষয়গুলো তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কি করবে,
কমেন্টে জানাবে। আমি বারবার বলছি কমেন্ট করবে, যদি ভালো লাগে, কোনো কিছু অসুবিধা হয় ভালো লাগলেও কমেন্ট করবে, তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা সবাই দেখছো ভিডিওগুলো, আর খারাপ যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটাও জেনে নেবে, এটাই তোমাদের কাজ। আর ভিডিওগুলো ভালো করে ফলো করো, আর নিশ্চয়ই আমি আবার বলছি কেমন লাগবে সেটা জানাবে, আর বিষয়গুলো ভালো করে বুঝে নাও, তাহলেই হবে। আর পরের দিন আমরা আবার কিছু গাণিতিক সমস্যা নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। আজকে এই বলেই শেষ করলাম। তোমরা ভালো করে পড়াশোনা করো সবাই।